আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব, যা বললেন হামাস নেতা। এদিকে এবার জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলা। আরও জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা বন্ধের উদ্যোগ ইসরায়েলিদের। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কারণে পেছালো মোদির শপথের দিনক্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমান যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে $8 কোটি F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে এবং ওই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ানের অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষার চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, শান্তি ও প্রকাশ্য যুদ্ধের মধ্যবর্তী হয়রানির কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ও ধারাবাহিকভাবে আমাদের আত্মরক্ষার অধিকার সীমিত করা সহ নৌ ও বিমান প্রশিক্ষণের স্থান এবং পাল্টা পদক্ষেপের সময়কে নিষ্পেষণের চেষ্টা করছে। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারীদের যুক্তরাষ্ট্র। বেজিং বারবার দেশটিকে এই দ্বীপে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, তবে দেশটির এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স। বৃহস্পতিবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, মার্কিন ইন্দো প্রশান্ত কৌশলে কার্যকর প্রতিরোধের অংশ হতে তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে হবে। তবে তাইওয়ান মার্কিন সামরিক সহযোগিতার জন্য এমন অনেক কিছুই আছে যা আমরা শুধু করে দেখতে পারি, বলতে পারি না। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব, যা বললেন হামাস নেতা। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, তারা বাইডেনের আইডিয়ার প্রশংসা করলেও বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাবটি যুদ্ধ বন্ধের জন্য দৃঢ় কোনো প্রতিশ্রুতি দেয়নি। রয়টার্সকে আবু জুহরি বলেন, ইসরায়েলের নথিপত্রগুলো অন্তহীন আলোচনার কথা বলে। এতে চূড়ান্ত কোনো সময়সীমা নেই, আর এতে দখলদার বাহিনী তার পণবন্দীদের ফিরে পাবে এমন যুদ্ধ আবার শুরু করার কথা বলা হয়েছে। আমরা মধ্যস্থতাকারীদের বলেছি যে এ ধরনের কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মার্কিন নথিতে অগ্রসর বন্ধ কিংবা ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কোনো কথা উল্লেখ নেই। ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তি নিশ্চিতে একটি চুক্তিতে পৌঁছাতে আন্তর্জাতিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। ইসরায়েল বুধবার রাতভর মধ্য গাজার বোমা হামলা চালানোর পর ফিলিস্তিনি কর্মকর্তারা বেশ কিছু হতাহতের খবর জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতেও ইসরায়েল বোমা ও গোলা হামলা জোরদার করেছে। এর আগে ইসরায়েলি বাহিনী বুরেজ ও পূর্বাঞ্চলীয় দের আর বালাহতে সুনির্দিষ্ট অভিযান চালানোর ঘোষণা দেয়। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আল মাগহাজি ক্যাম্পের কাছে ইসরায়েলি হামলায় 11 জন এবং দের আল বালাহর কাছে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এবার জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলা। গাজায় এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 27 জন নিহত হয়েছেন। গাজা মিডিয়া অফিস এ দাবি করেছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা নুসাইরাত এলাকায় স্কুলটি পরিচালনা করছিল। এটি উদ্বাস্তুদের আবাস হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হামলার দায় স্বীকার করেছে, তবে তারা স্কুলকে টার্গেট করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, বিদ্যালয়টি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলে, হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বোমা ফেলে। হামলায় নিহতরা
সন্ত্রাসী। তবে নিহতদের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিক কিছু জানায় নাই। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেন নেতানিয়াহুর বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও তারা অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের হামলায় ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ৮৩,০০০-এর বেশি আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা বন্ধের উদ্যোগ ইসরায়েলের। ফিলিস্তিনিদের আরও কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। তারা জেরুজালেমে ফিলিস্তিনের জন্য বিদেশি সহায়তা মিশন চালাতে দেবে না। এ সংক্রান্ত একটি বিল ইসরায়েলের পার্লামেন্ট নেটেসে প্রাথমিকভাবে পাশ হয়েছে। আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার বিলটি পাশ হয়। তাতে বলা হয়, জেরুজালেমে ইসরায়েলিদের জন্য সেবা কার্যক্রমের লক্ষ্যে কূটনৈতিক মিশন খোলা নিষিদ্ধ করা হবে। বিলটি ১৮ থেকে ৭ ভোটে পাশ হয়। আইনে পরিণত হতে এখনো আরও ৩টি ভোটে পাশ হতে হবে। বিলটিতে উল্লেখ আছে, কোনো বিদেশি রাজনৈতিক পক্ষকে জেরুজালেমে কূটনৈতিক মিশন খুলতে বা পরিচালনা করার অনুমতি দেবে না ইসরায়েল। যুক্তি হিসেবে বলা হয়, এসব মিশন ইসরায়েলের সার্বভৌমত্বকে খনন করতে পারে। জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েলের দুটি পক্ষই পবিত্র শহর মনে করে। আন্তর্জাতিকভাবে এটি দ্বিখণ্ডিত শহরের তকমা পেয়েছে। এখানে সরাসরি বিমান হামলা না চালালেও ইসরায়েলের অগ্রসর থেমে নেই। তারই একটি নমুনা বিদেশি সহায়তা মিশন বন্ধের চেষ্টা, যে কারণে পেছালো মোদির শপথের দিনক্ষণ। ভারতের নতুন সরকারের শপথ শনিবার গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে গেছে। সব ঠিকঠাক চললে শনিবার নয়, রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলছেন নরেন্দ্র মোদি। এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। খবর সূত্রে জানা গেছে, ৯ জুন সন্ধ্যা ৬টার দিকে শপথ নিতে পারেন মোদি। এর আগে মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদিকে অনুরোধ করেছেন দ্রৌপদী মুর্মু। জানা যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নিতে পারেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। তার আগের দিনই শপথ নেওয়ার কথা ছিল মোদির। তবে এখন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রোববার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলছেন মোদি। পরবর্তী পরিস্থিতিতে ১২ জুন শপথ নিতে পারেন চন্দ্রবাবু। বিজেপি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলেছে, প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকলম দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক সহ আরও অনেকে। মঙ্গলবার দেশটির ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন, বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা ১৮টি।